ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের প্রথম যে গল্প সেটি পড়ব আজকে। সেই গল্পটির নাম ছুটি। এই নামকরণ নিয়ে যদি আমরা একটু কথা বলি তাহলে আমরা দেখব যে ছুটি শব্দের অর্থ, আক্ষরিক অর্থই হচ্ছে কোনো কিছু থেকে হয়তো আমরা কোনো কাজ করছি সেখান থেকে ছুটি পাওয়া বোঝায়। কিন্তু এই গল্পে সেরকম কিন্তু কোনো ছুটি নেই। এই গল্পের ছুটি অর্থাৎ গোটা একটা জীবন থেকে ছুটি পাওয়া, জীবাত্মা থেকে পরমাত্মার সঙ্গে যে মিলনের পথ, সেটাকেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ছুটি বলে ঘোষিত করেছেন। এবং আমরা এই যে গল্পে আমরা দুটো তিনটে চরিত্র বেশি দেখতে পাই। সব থেকে বেশি যে চরিত্রটা বা প্রধান চরিত্র হিসেবে আমরা দেখতে পাই ফটিককে। ফটিক দুষ্টু হলেও তার জীবনের যে কাঙ্ক্ষিত ছুটি, সে ছুটি সে পাচ্ছে এবং সে দেখা যাচ্ছে যে জীবাত্মা থেকে পরমাত্মার সঙ্গে তার যে মেলবন্ধন, তার জীবনের যে মেলবন্ধন, সেই যে ছুটি, তার জীবন থেকে ছুটিতে পরিণত হওয়ার যে একটা অতিক্রম করার যে একটা পথ, সেই গোটা জীবনটা ঘিরেই কিন্তু এই গল্পটা। যেমন আমরা ডাকঘর গল্পে অমলের চরিত্রটা দেখেছিলাম, সেও ছুটি পেয়েছিল। এখানে ফটিকও কিন্তু ছুটি পেয়ে গেছে, কিন্তু সেই ছুটি পাওয়ার যে পথ, সেই পথটা আমরা এই গল্পটা পড়লেই কিন্তু বুঝতে পারবো। আর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আর নতুন করে কি বলবো। রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে যেরকম বাঙালি কবি, সেরকমই তিনি ঔপন্যাসিক, গল্পকার, ছোট ছোট গল্পের স্রষ্টা, চিত্রকার। তিনি বাংলা সাহিত্যে এমন কোনো দিক নেই যে যার মধ্যে তার কোনো ছোঁয়া পড়েনি। এবং তাকে আমরা বাংলা সাহিত্যে যেরকম গুরুদেব বলি, কবিগুরু বলি, আবার কিন্তু তাকে বিশ্বকবি নামেও কিন্তু অভিহিত করেছি। তো চলো আজকের ছুটি নামক যে গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেই গল্পটি আমরা পড়ি। দেখো, এই ছুটি গল্পটি আমরা যে একটু আগে আমরা ইন্ট্রোডাকশনেও বলছিলাম যে ছুটি শব্দের অর্থ বা ছুটি গল্পটি কে লিখেছে, তাহলে আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। ছুটি গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্ম হয়েছিল, সেই জন্ম তারিখটা আমরা লিখি। জন্ম হয়েছিল 7ই মে 1861 সালে এবং মৃত্যু হয়েছিল 7ই অগস্ট 1941 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কলকাতার যে জোড়াসাঁকোর বাড়ি, জোড়াসাঁকোর যে ঠাকুর পরিবারে, সেখানে হয়েছিল এবং মৃত্যুটাও কিন্তু কলকাতারই জোড়াসাঁকোর ঠাকুর পরিবারেই কিন্তু হয়েছিল বা ঠাকুর বাড়িতেই কিন্তু হয়েছিল। রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা যদি একটুখানি জানি তাহলে আমরা দেখতে পাবো রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে একজন বাঙালি কবি। তিনি ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পের গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কবি, শিল্পী, দার্শনিক হিসাবে কিন্তু আমরা বারবার তার কিন্তু লেখা, তার লেখা এবং তার যে কবিতা, ছোট গল্প, এগুলো আমরা কিন্তু তার লেখনীর মাধ্যমে কিন্তু প্রকাশ পায়। বাংলা সাহিত্যে মনে করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব হিসেবে, কারণ বাংলা সাহিত্যের এমন কোনো দিক নেই যে তিনি ছুঁয়ে দেখেননি। সেই জন্যই তাকে বলা হয় শ্রেষ্ঠ কবি, তাকে বলা হয় বিশ্বকবি এবং রবীন্দ্রনাথ ঠাকুরকেই বলা হয় কবিগুরু হিসেবেই ভূষিত করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যদি আমরা আরেকটু জানি তাহলে আমরা দেখব যে তার কি কি লেখা, তার লেখা তো প্রচুর স্মরণীয় সৃষ্টি রয়েছে, কিন্তু তার মধ্যেও যেগুলি খুবই গুরুত্বপূর্ণ বা খুবই প্রচলিত, কিছু আমরা নাটকের নাম জানবো, কবিতার নাম জানবো, উপন্যাসের নাম জানবো, প্রবন্ধের নাম জানবো। তার মধ্যে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের যে লেখা, তার মধ্যে নাটক আমরা দেখতে পাই চিত্রা,
খুবই জনপ্রিয় একটি নাটক, রাজা, চণ্ডালিকা, গোড়াই গলদ ইত্যাদি। এবং তার কবিতাগুলোর মধ্যে রয়েছে মানসী, সোনার তরী, গীতাঞ্জলি। আরও যদি আমরা দেখতে পাই, উপন্যাসের মধ্যে রয়েছে চিত্রাঙ্গদা, খুবই খুবই আমাদের কাছে প্রচলিত এবং খুবই জনপ্রিয় একটা উপন্যাস, যাকে বলা হয় গোরা, ঘরে বাইরে, চোখের বালি। সেই সমাজের কি কি দিক তুলে ধরা যায়, সমস্ত দিক তুলে ধরে রবীন্দ্রনাথ ঠাকুর তার উপন্যাসগুলিকে সাজিয়েছিলেন। প্রবন্ধের মধ্যে আমরা যদি আসি, প্রবন্ধের মধ্যে আমরা পাই পঞ্চভূত, আলোচনা, সমালোচক, ইউরোপ প্রবাসীর পত্র ইত্যাদি। এবং ছোট গল্পের স্রষ্টাকার তাকে বলা হয়, রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট গল্পের স্রষ্টাকার বলা হয়, কারণ যে গল্পগুলি তিনি লিখেছিলেন এবং সেই ছোট গল্পের যে রস আস্বাদন আমরা পেয়েছিলাম, সেই রস আস্বাদন পেয়ে আমরা বুঝতে পেরেছিলাম যে যেটা হয়তো জানছি, যেটা শেষ হয়েও হয় না শেষ, সেটাই কিন্তু ছোট গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সেই ছোট গল্পগুলির মধ্যে খুবই যেগুলো ইম্পর্টেন্ট বা খুবই আমাদের কাছে প্রিয় যে ছোট গল্প, তার মধ্যে রয়েছে ভিখারিণী, ল্যাবরেটর। এই ভিখারিণীটা হচ্ছে সর্বপ্রথম তার ছোট গল্প এবং ল্যাবরেটরটা হচ্ছে তার সর্বশেষ ছোট গল্প। তার মধ্যে রয়েছে পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, ব্যবধান, হৈমন্তী, অতিথি, নষ্টনীড়, এবং এই ছোট গল্পের মধ্যেই কিন্তু রয়েছে ছুটিও। তাই আমরা তার যে জীবনী সম্পর্কে আমরা একটু পড়লাম, সেখান থেকে আমরা বুঝলাম যে তিনি বাংলা সাহিত্যের এমন কোনো বিষয় নেই যাকে ছুঁয়ে দেখেননি বা যেখানে তার স্রষ্টা সৃষ্টি করেননি। সেরকমই একটা সৃষ্টি রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা হচ্ছে ছুটি। তো আমরা দেখো লাইন বাই লাইন পড়বো, দিয়ে আমরা একটু মানেটা বোঝার চেষ্টা করব। দেখো প্রথমেই কি বলছে, যে বালক দিকের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটি নতুন ভাবোদয় হইল। নদীর ধারে একটি প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে। দেখো প্রথমেই যে বলছে বালক দিকের মধ্যে সর্দার, সর্দার আমরা তাকেই বলি যে হচ্ছে লিডার, একটা গ্রুপ, সেই গ্রুপের যে প্রধান যে লিডার বলে মনে করা হয়, সেই লিডারকেই বলা হয় সর্দার। সেই সর্দারটা কিন্তু ছিল ফটিক চক্রবর্তী। গল্পের যাকে কেন্দ্র করে গোটা ছোট গল্পটি রচিত হয়ে গেল, সেই হচ্ছে এই ফটিক চক্রবর্তী। তাহলে বালক দিগকের সর্দার হচ্ছে সেই ফটিক চক্রবর্তী। সেই ফটিক চক্রবর্তী একাধারে যেরকম ছোট, সেরকমই কিন্তু তার মাথায় খুব দুষ্টু বুদ্ধি কিন্তু খেলা করে, সব সময় খেলা করে। তার মধ্যে অন্যতম দুষ্টু বুদ্ধির মধ্যে আমরা প্রথম পরিচয় যেটা পেলাম, সেটা দেখো কি বলছে, যে মাথায় চট করিয়া নতুন ভাবোদয় হলো। ভাবোদয় মানে হচ্ছে ভাবের উদয় হলো। ভাবোদয় মানে হচ্ছে ভাবের উদয়, ভাবের উদয়, ভাবের উদয়। সেই ভাবোদয়টা কি হয়েছিল, যে নদীর ধারে ফটিক কি করেছিল, নদীর ধারে তার দল বলকে নিয়ে হয়তো খেলা করছিল বা কথা বলছিল বা মজা করছিল। সেরকমই নদীর ধারে একটা প্রকাণ্ড, মানে সব থেকে বড়, প্রকাণ্ড মানে হচ্ছে বড়, বড় কি ছিল, শাল কাষ্ঠ ছিল, অর্থাৎ শাল গাছের একটা গুড়ি ছিল, সেটা মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। কি বলছে দেখো, সেই শাল কাঠের যে গুড়ি, সেই গুড়িটা কি করেছে, মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। মাস্তুল কথার অর্থই হলো নৌকা। সেখানে সেই শাল কাঠের দ্বারা কি করেছিল,
কি করা হতো, যে একটা নৌকা তৈরি করা হতো, সেই প্রতীক্ষায় পড়িয়াছিল, সেই শাল কাঠের গুঁড়িটা পড়েছিল। কিন্তু এই যে ফটিক সর্দার, সে ফটিক সর্দারের মাথায় তো দুষ্টু বুদ্ধিতে ভরা, তাই সে কি করেছে দেখো, সে স্থির করলো, সে এবার ভাবনা চিন্তা করে সে একটা পর্যায়ে পৌঁছালো, স্থির হলো যে সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে, অর্থাৎ সেই যে মাস্তুল তৈরি করবার জন্য সেই গুড়িটা সে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাবে, সেটা সবাই মিলে সে স্থির করলো এবং সবাইকে সে জানালো। যে ব্যক্তি কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে, তাহাই উপলব্ধি করিয়া বালক এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। কি বলছে দেখো, যে ব্যক্তির কাঠ, অর্থাৎ যে শাল কাঠের গুঁড়িটা এনে রেখেছে, সেই ব্যক্তির যে কাঠ, তার কি হচ্ছে, আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময়, সে তো অবাক হয়ে যাবে দেখে যে একটা কাঠ রেখেছিল একটা জিনিস তৈরি করবার জন্য, সে কাঠটা আর নেই, তাহলে সে সেখানে গিয়ে অবাক হয়ে যাবে যে নেই। আবার তার সঙ্গে কি হবে, বিরক্তি হবে, যে কাঠটা নৌকোটা তৈরি করতো, সেখান থেকে সে কাঠটা উধাও হয়ে গেল, তাহলে তার বিরক্তি আসবে এবং অসুবিধাও হবে তার। হয়তো কেউ হয়তো পারিশ্রমিক দেবে, তাকে বলেছে যে নৌকাটা তৈরি করলে সে একটা ভালো পারিশ্রমিক পাবে, তাহলে কি তার হয়তো সেই টাকাটার প্রয়োজনও আছে, সেই জন্য সে কাজটা করতেও রাজি হয়েছে, তাই সে অসুবিধা বোধ হয়েছে। কিন্তু সেই সমস্ত কিছু জানা সত্ত্বেও, সেই সমস্ত কিছু জেনে উপলব্ধি করা সত্ত্বেও কি করলো, বালকেরা প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করলো। মানে এই সমস্ত কিছু কিন্তু প্রত্যেকটা বালক জানে, শুধু যে ফটিক সর্দার যে জানে তা কিন্তু নয়, সেটা তার বন্ধু বান্ধবের মধ্যে সবাই জানে, এবং সবাই কি করলো, তার যে বুদ্ধিটা সে স্থির করলো যে সেই কাজটা করবে, তার বুদ্ধিতে সবাই কি করলো, অনুমোদন করলো, অর্থাৎ তাকে সম্মতি দিল যে হ্যাঁ তারাও সে কাজটা করবে। এবার দেখো কি বলছে, কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, এমন সময় ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই গুড়ির ওপরে গিয়া বসিল। ছেলেরা তাহার এইরূপ উদাসীন দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল। কি বলছে দেখো, কোমর বাঁধিয়া যখন সকলেই, সেই এই যে একটা ফটিক যে একটা কি দিল, একটা বুদ্ধি দিল যে তারা সেখান থেকে কাঠের গুঁড়িটা সরিয়ে দেবে, এবং যার কাজ সে অবাক হয়ে যাবে, তার বিরক্তি আসবে, তার কিন্তু কি করবে, সে কিন্তু কি করলো দেখো, তার যে বন্ধুগুলো, অর্থাৎ সেই সর্দার ফটিকের যে বন্ধুগুলো, সেই বন্ধুগুলো কিন্তু তাকে অনুমোদন দিল যে হ্যাঁ তার কথাই সে রাজি। কিন্তু যখন সে কাজটা করবে, কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইয়া উপক্রম করিতেছে, অর্থাৎ কোমর বেঁধে যখন সবাই ভাবছে না এবার কাজটাতে, এবার কি করলো দেখো, তাহলে সবাই যখন কোমর বেঁধে সেই সমস্ত কাজে মনোযোগ দেবে বলে প্রবৃত্ত হলো এবং কাজটা করার জন্য এগিয়ে আসছে, তখন সেই সময় ফটিকের কনিষ্ঠ, অর্থাৎ যে সর্দার ফটিক, সেই তার কনিষ্ঠ ছোট এবং কাছের মাখনলাল, আরেকটা চরিত্র আমরা পেলাম, মাখনলালের চরিত্র, একটা সর্দার যে খুবই দুষ্টু, আরেকটা হচ্ছে মাখনলাল, এ কিন্তু ভালো। এ কি করলো দেখো, গম্ভীরভাবে সেই গুড়ির ওপরে গিয়ে বসলো। সে দেখছে যে যার কাঠ, সে তো খুঁজবে, তার কি হবে, তার একটা বিরক্তি আসবে খুঁজতে গিয়ে, এবং সবাই বুঝতে পারে যে গ্রামে যে চত্বরে সে কাজগুলো হয়, সবাই বুঝতে পারে যে সেটা ফটিক সর্দারের কাজ, ফলে ফটিকের উপর বারবার আক্রোশও পড়ে। তাই সেখান থেকে সমস্ত কিছু মাথায় রেখে মাখনলাল কি করলো, সেরকম যেন আর কোনো কাজ না হয়, তাই সে কি করলো, গম্ভীরভাবে গিয়ে মানে বেশ রাশ টেনেই বসলো। কোথায় বসলো, সেই গুড়িটার ওপর গিয়ে বসলো। ছেলেরা তাহার এই রূপ উদাসীন তা দেখে বিমর্ষ হলো, অর্থাৎ একটু রেগেই গেল। ছেলেরা কি করলো, সে বুঝতে পারেনি তো তার ফটিক সর্দারের যে টিম, সেই টিমের ছেলেগুলো
বুঝতেই পারেনি যে এরকম কোনো কাজ হবে। তাই সে কি করলো, সে কিছুটা মানে অবাক হলো এবং মাখনলালের যে উদাসীনতা, সে উদারতা ভাব, সেটা দেখে একটু বিমর্ষ হলো, একটু রাগও হলো। এরপরে দেখো কি বলছে, একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আধটু ঠেলিল। অর্থাৎ এই যে টিমের লিডার সর্দার, সে তো বলেছে যে আমরা এবার কাঠের গুঁড়িটাকে কি করব, ঠেলে মাস্তুল যেটা বানানোর কথা ছিল সেটা মাস্তুল নাম্বার নিয়ে ঠেলবো। তাই কি করলো, তার সেই লিডারের কথা রাখতে, তার সেই সর্দারের কথা রাখতে একজন একটু ভয়ে ভয়ে এলো এবং ভয়ে ভয়ে এসে কি করলো, ভয়ে ভয়ে এসে কিন্তু সেই যেহেতু শাল কাঠের ওপর মোহনলাল বসে মাখনলাল বসে আছে, সরি মোহনলাল না মাখনলাল বসে আছে, তাই একটু ধীরে ধীরেই বা ভয়ে ভয়ে এলো, এসে একটু আধটু ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছু মাত্র বিচলিত হইল না। কিন্তু এই যে মাখনলাল বসেছিল, গুড়িটা ঠেললে কি হবে, সেও গুড়িটার সাথে গড়িয়ে গিয়ে সে কিন্তু বড়সড় একটা আঘাত পেতে পারে। কিন্তু সেই ভয় না করে সে কি করলো, সে কিন্তু স্থিরভাবে বসেই থাকলো। বরঞ্চ ভয় পেল সেই সর্দারের টিম, সেই ফটিক সর্দারের টিম, তারা বরঞ্চ ভয়ে ভয়ে একটু এগিয়ে এসে একটু আধটু ঠেললো। কিন্তু মাখনলাল তাতে বিন্দু মাত্র কিন্তু বিচলিত হলো না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রিয়ার অসারতা সম্পর্কে বা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগলো। এবং কি হচ্ছে দেখো, এরপর কি হচ্ছে, এই অকাল তত্ত্বজ্ঞানী বলছে, এই তত্ত্বের জ্ঞান যার মধ্যে আছে, তত্ত্বজ্ঞানী, সে কি করছে, সেই মানব সকল প্রকার ক্রিয়া, সকল প্রকার অর্থাৎ সকল ধরনের ক্রিয়া মানে হচ্ছে খেলা, ক্রিয়া মানে হচ্ছে খেলার যে অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করতে লাগলো। সে ধীরে ধীরে কি করতে লাগলো, চিন্তা করতে লাগলো যে কি করা যায় না করা যায়। এবার ফটিক আওয়াজ তুলেছে। ফটিক আসিয়া আস্ফলন করিয়া কহিল, দেখ মার খাবি, এই বেলা ওঠ। এবার ফটিক সে কিন্তু একটু গলা উঁচু করে বলছে এবং আস্ফলন করিয়া কহিল, অর্থাৎ কিছুটা রেগে গিয়ে, কিছুটা চঞ্চল হয়েই বলল যে দেখ মার খাবি। মাখনলালকে বলছে ফটিক, এবার মার খাবি, তুই কি মার খাবি, এবার ওঠ, এবেলাটা ওঠ। তাই বলছে, এই যে গুড়িটার ওপর ও স্থিরভাবে বসে আছে, সেইখান থেকে সেই মাখনলালকে তুলে দেওয়ার জন্য ও বলছে মার খাবি কি, এবার ওঠ। সে তাহাতে আরো একটু নড়িয়া চড়িয়া আসনটিতে স্থায়ীভাবে দখল করিয়া লইল। সে অর্থাৎ মাখনলালের কথা এখানে বলা হয়েছে। এই যে ফটিক ওকে বললো যে দেখ মার খাবি, তুই একটু ওঠ, এবেলাটা ওঠ, সে কিন্তু সেটাতে বিন্দু মাত্র একটু ভয় পেল না, বরঞ্চ পাত্তা না দিয়ে, প্রশ্রয় না দিয়ে সে কি করলো, একটু নড়ে চড়ে বসলো, স্থায়ীভাবে দখল করে নিল সেই জায়গাটা। এরূপ স্থলে সাধারণের নিকট রাজ সম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ড দেশে অনতি বিলম্বে একটা চর কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল, কিন্তু সাহস হইল না। কি বলছে দেখো, যেহেতু ফটিক সে দুষ্টু একটা বাচ্চা এবং সে কি করছে, সে একটা দলের কিন্তু সর্দার, অর্থাৎ সে যা বলে সেই গ্রুপ বা সেই দলের ছেলে মেয়েগুলো কিন্তু তাই করে। ফলে এই যে মাখনলাল তার কথা না শুনে, তার কথায় বিন্দু মাত্র প্রশ্রয় না দিয়ে বা সম্মান না করে সে কি করলো, সে উঠে যাওয়ার বদলে আর একটু নড়ে চড়ে বসলো। তাতে কিন্তু সম্মান হানি হলো কার না, ফটিকের। সে কি করলো, সে তার নিজের তার সম্মান রক্ষার জন্য অবাধ্য, অর্থাৎ যে বাধ্য নয়, সে কি করলো, সে অবাধ্য ভ্রাতার গণ্ড দেশে, দেখো কি বলছে, অবাধ্য যে কোনো কথা শোনে না, সেরকম ভ্রাতা মানে ভাইয়ের
গণ্ড দেশে কপালে অনতি বিলম্বে একটা চর কষাইয়া দেয়া ফটিকের কর্তব্য ছিল। সে কি বলছে দেখো, সে ভাবছে সে যেহেতু একটা দলের সর্দার, তাই তার সম্মান রক্ষা সবার আগে উচিত। তাই তার ভাইয়ের কপালে বা গালে একটা ঠাস করে চর মারার বা চর কষবার ফটিকের কর্তব্য ছিল, কিন্তু সেই ফটিকের কিন্তু সাহস হলো না। কিন্তু ফটিক কি করলো দেখো, ফটিকের কিন্তু সেই সাহসটা হলো না যে তাকে একটা কষে চর দেবে। কোথায় দেবে না, তার গণ্ডদেশে, তার কপালে বা গালে। কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলেই এক্ষুনি উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে, কিন্তু করিল না, কারণ পূর্ব অপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদয় হয়েছে। বলছে পূর্বে যে প্ল্যানটা করেছিল, যে মাস্তুলটা তৈরি করবে যে শাল কাঠের দ্বারা, সেই যে কাঠের সেই কাঠটাকে সে কি করবে বলেছিল, সে গড়িয়ে দেবে বলেছিল। কিন্তু এবার একটা নতুন খেলা ফটিকের মাথায় এলো, এবং সেই খেলাটা আমরা পরে জানতে পারবো। তার আগে আমি আরেকটু বলে নিই। এই যে বলছে যে এমন একটা ভাব ধারণ করলো, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা, নিজের সম্মানটা যাতে কোনোভাবে হানি না হয়, সেই হানি হওয়া থেকে নিজের আত্মসম্মানটাকে রক্ষা করার জন্য ফটিক এমন একটা শাসন ধারণ করলো যে সে চর মারলো না তো কি হয়েছে, সে এমন কিছু করতে পারে, সেটা এরকম একটা সে ভাব ধারণ করলো। কারণ পূর্ব অপেক্ষা আরো একটা খেলা ওর মাথায় চলে এসেছিল ততক্ষণে। অর্থাৎ ফটিক কি করেছিল, ফটিক যে প্ল্যানটা করেছিল, যে পরিকল্পনা করেছিল, তার থেকেও ভালো একটা পরিকল্পনা ফটিকের কিন্তু ইতিপূর্বে মাথায় চলে এসেছে। তাহাতে আর একটু বেশি মজা আছে, কারণ ফটিক জেনেছিল যে সেখানে আরো বেশি সে মজা পাবে। তাই সে আগের প্ল্যানের থেকে এখনকার যে প্ল্যান সে করলো, সেই প্ল্যানে বেশি মনোযোগ দিল। প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক, এবং সে যেহেতু গ্রুপের লিডার, সে যেহেতু সর্দার, ওই দলটার সর্দার, সে ফটিক, সে প্রস্তাব এবার করলো। তার যে বন্ধু বান্ধব গ্রুপের যে ছোট ছোট ছেলেরা ছিল, তাদের কাছে প্রস্তাব করলো যে মাখনকে শুদ্ধ, যে মাখন ওই কাঠের গুঁড়ির ওপর চেপে বসে আছে, ওই মাখনকে শুদ্ধই আমরা যদি কাঠের গুঁড়িটা যদি গড়িয়ে দিই তাহলে কেমন হবে। এবং গড়ানোর জন্য সে গড়াতেও শুরু করলো। মাখন মনে করলো ইহাতে তাহার গৌরব আছে। মাখন মনে করলো যে এখানেই হয়তো গৌরব আছে, কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে, তাহার কিংবা আর কাহারও মনে উদয় হইল না। কিন্তু মাখনকে সমেত যদি ওই গুড়িটা, যদি কাষ্ঠগুড়ি, শালের কাষ্ঠগুড়িটা, বড় কাষ্ঠগুড়িটা যদি গড়াতে শুরু করে, তাহলে কি হবে, তাহলে একটা বড় বিপদের আশঙ্কা হতে পারে, সেখান থেকে তার জীবনেরও কিন্তু একটা সংশয় আসতে পারে। কিন্তু সেই সমস্ত কিছু চিন্তা ভাবনা না করে সে ভাবলো, মাখনলালও ভাবলো যে হয়তো একটা এখানে গৌরব আছে, তাই ভাবলো। কিন্তু সেই যে আশঙ্কার কথা, সেই যে বিপদের কথা, সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু কারোর মাথায় কিন্তু এলো না। কোমর, আচ্ছা তারপরে দেখো, তারপরেটা বলেছে ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল। মারো ঠেলা হাইয়া, সাবাস জওয়ান হাইয়া, জওয়ান হাইয়া। বলছে মারো ঠেলা হাইয়া করে একটা কি হয়, বিভিন্ন খেলাতেই যেরকম একটা উচ্চনাদ থাকে, তাদের আনন্দ, তাদের উল্লাসটাকে বের করার মতো একটা যে ধ্বনি থাকে মুখে, সেরকমই একটা ধ্বনি দিল। কারা না, ছেলেরা। যে ছেলের দলটা, সেই ছেলের গ্রুপটা সর্দার হিসাবে ছিল ফটিক, সেই দলটা, সেই দলের ছেলেরা এবার কোমর বেঁধে সেই ঠেলিতে শুরু করলো, আরম্ভ করলো, এবং মুখে ওরকম ভাবে জোরে জোরে বলছে মারো ঠেলা হাইয়া, সাবাস জওয়ান হাইয়া, এরকম ভাবে একটা গান করছে আর ওরকম ভাবে ঠেলছে। গুড়ি এক পাক
ঘুরিতে না ঘুরিতে মাখন তাহার গাম্ভীর্য গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিসাৎ হলো, ভূমিতে উৎসাত হলো, অর্থাৎ মাটিতে কি করলো, মাটিতে পড়ে গেল। ভবিষ্যৎ মানেই হচ্ছে মাটিতে পড়ে যাওয়া। কি বলছে দেখো, যে ছেলেরা সে তো অত কিছু ভাবছে না, তারা আনন্দ করছে। তারা কি হচ্ছে, একটা কোনো যদি দলে যদি ছোট একটা বাচ্চা থাকে তাকে আমরা অনেক সময় কিন্তু রাগাই, সেরকম ভাবে এই দলেও কি হয়েছে, মাখনলাল সব থেকে কনিষ্ঠ ভ্রাতা এবং সে হচ্ছে খুবই কাছের। কার খুব কাছের না, আমাদের ফটিক সর্দারের খুব কাছের। এবং সে কি করলো, তাদের মাথায় এইটুকু বুদ্ধি হলো না যে আমি যদি যদি শাল কাষ্ঠটা সমেত যদি ঘুরিয়ে দিই তাহলে কি হতে পারে, মাখনলালের কিন্তু কি হতে পারে, লেগে যেতে পারে। কিন্তু যখনই এক পাক ঘুরে গেল তখনই কি হলো, তার যে গাম্ভীর্য, মাখনলালের যে গাম্ভীর্য, তার যে গৌরব, তার যে তত্ত্বজ্ঞান, সে যে তত্ত্বের জ্ঞান তার মধ্যে রয়েছে, সেই জ্ঞান সমেত কিন্তু কি করলো, ভূমিসাৎ হয়ে গেল, অর্থাৎ মাটিতে পড়ে গেল। অর্থাৎ দেখো কি হচ্ছে, প্রথমে যখন ওরা শুধু গুড়িটা ঘোরাতে যাচ্ছিল তখন কি করেছিল, তখন মাখনলাল ওইখানে এমন ভাবেই চেপে বসেছিল যাতে করে তাতে করে কি হয়েছে, তাতে করে যে কাষ্ঠটা শুধু ঘুরছিল সেখানে মাখনলাল গিয়ে বসে পড়লো, তার গাম্ভীর্য, তার তত্ত্বজ্ঞান নিয়ে সে বসে পড়লো এবং সে কিছুতেই গড়াতে দেবে না এরকম একটা মনোভাব নিয়ে। কিন্তু এরপরে যে দুষ্টুবুদ্ধিটা মাথায় খেলে গেল ফটিকের, সেই দুষ্টুবুদ্ধির দ্বারা কি হচ্ছে, তার যে গাম্ভীর্যতা ছিল, মাখনলালের যে গাম্ভীর্যতা ছিল, মাখনলালের যে গৌরব ছিল এবং তত্ত্বজ্ঞান ছিল, সমস্তটাই ভূমিসাৎ হয়ে গেল। তাহলে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে।